রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, পরীটা মনে হয় একটু বেশি আমার উপর রাগ করেছে। রাগটা যেন কমে, তাই হাতে রয়েছে লাল টকটকে একটি গোলাপ। পরী আমার সামনে সামনে হাঁটছে আর আমি তার পেছনে। পরী, পরী, ও পরী, শোনো। কি শুনবো? হ্যাঁ, আর কত কষ্ট দিবে আমাকে? তুমি জানোই তো আমি বিকেলবেলা একটা টিউশনি করাই। টিউশনি করেও ভালো, আমি তো মানা করিনি। তোমাকে বলেছি 2 দিন আগে আমার সাথে দেখা করতে, আর তুমি আজকে আসছো আমার সাথে দেখা করতে। আমার প্রতি এই তোমার ভালোবাসা? বাহ সজীব, বাহ। ভালোবাসি, ভালোবাসি অনেক বেশি। যদি চাও পরীক্ষা দিতেও রাজি আছি। গোলাপগুলো পরীর হাতে দিয়ে কথাগুলো বললাম। তুমি রেডি তো? রেডি মানে? প্রতিবারের মতো এবারের ফুলে কাজ হবে না, পরীক্ষা দিতে রেডি হও। আচ্ছা তুমি বলো, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। পরীক্ষা দিতে হবে না, শুধু আমাকে নিয়ে ঘুরলেই হবে। এটা তো সম্ভব না পরী। তুমি আমাকে ভালোই বাসো না। প্লিজ মন খারাপ করো না। মন খারাপ করবো না তো নাচবো? ঘুরতে চেয়েছি, অন্য কিছু তো আর চাইনি। পরী একটা কথা বলি। বলো। আমার মতো গরিব আবার বেকারও বটে, সামান্য ঘুরতে নিয়ে যেতে পারি না পকেট খালি বলে। প্লিজ আমাকে তুমি ভুলে যাও। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো পরী। আমার মুখে এমন কথা শুনে পরী অনেক কষ্ট পেয়েছে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। ভুলে যাওয়ার জন্য মনে হয় তোমাকে ভালোবেসেছিলাম? তোমার মুখে এমন কথা শুনবো আমি কখনোই ভাবতে পারিনি। একবার নিজেকে আমার জায়গায় রেখে চিন্তা করেছো? যদি করতে এই কথা বলতে পারতে না। আর কখনো ঘুরতে যাওয়ার জন্য তোমাকে বলবো না, তবুও ভুলে যেতে বলো না। অনেক ভালোবাসি। তুমি বুঝতে পারছো না, আমার টাকা পয়সা কিছুই নেই। আমার টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু তোমার ভালোবাসা পেলেই হবে। পরী শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বললো। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমার মতো গরিবের মাঝে কি এমন পেয়েছো একটু বলবে? আচ্ছা, তুমি এত গরিব গরিব করছো কেন? আমি কি তোমাকে কখনো এই বিষয়ে কিছু বলেছি? না। তাহলে এত গরিব গরিব করছো কেন? আর একবার যদি তোমার মুখে এমন কথা শুনি, অনেক খারাপ হবে কিন্তু। আচ্ছা শোনা, আর বলবো না, এই গান ধরলাম। এবার তো চলো। চলো। লাস্ট 1 বছর থেকে পরী আমাকে সহ্য করে এসেছে। হয়তো আমার জায়গায় ও থাকলে আমি সহ্য করতে পারতাম বলে মনে হয় না। আমি জানি না ওকে আমি কতটা ভালোবাসতে পেরেছি, কিন্তু এটা জানি যে ও আমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি সজীব। মাস্টার্স পাশ করার কিছুদিন পর মা মারা যায়। তারপর থেকে আমাদের জীবন নেমে আসে আমার বর্ষা রাত। এইসব ভাবতে ভাবে হৃদয়ের ফোন আসলো। হ্যাঁ হৃদয় বল। ওই বেটা, ওকে যে বললাম রাতে পার্টি আছে। সরি রে দোস্ত, আমি আসতে পারবো না। আসবি না বললেই হলো। তুই তো জানিস বাবার অবস্থা খুব একটা ভালো না। এই অবস্থা আমি কেমনে পার্টিতে যাই বল? তার মানে তুই আসবি না? রাগ করিস না প্লিজ। ওকে বাই। বলেই ফোনটা কেটে দিল। তারপর ফ্রেশ হয়ে বাবাকে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমিও এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি এভাবে আর কতদিন চলবে। মাঝে মাঝে মরে যেতে মন চায়। মা তুমি জানো, আমি মাস্টার্স পাশ করেও কোনো চাকরি করতে পারছি না, কিন্তু একটা টিউশনই করাই। আমার অনেক কষ্ট হয়। এইদিকে আবার বাবার শরীরটা ভালো না। কি যে করব মা, আমি কিছুই বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। নাস্তা বানিয়ে বাবাকে নাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো চাকরির ইন্টারভিউ দিতে। আগের মতো আজকেও ওই একই কথা, 5 লক্ষ টাকা দাও, চাকরি হয়ে যাবে। 5 লক্ষ টাকার কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল। মনে মনে বলছি, মা তুমি দেখছো এই অন্ধ শহরে সার্টিফিকেটের কোনো দাম নেই। তাদের কাছে টাকাটাই সব। এখন কি করব মা, তুমি বলো। এসব বলতে বলতে দুল্লা সড়কের মোড়ে এসে বসলাম। ভাবছি চাকরি মনে হয় আর হবে না, টিউশনটাই এখন দেখছি সব। কিছুক্ষণ পর হৃদয় আসলো। হৃদয় হলো আমার বেস্ট ফ্রেন্ড। অবশ্য ফ্রেন্ড আরো আছে, তবে তেমন একটা কথা হয় না। কিরে, এত কি ভাবছিস? ভাবছি ইন্টারভিউ তো কম দিলাম না, সবার একই কথা, টাকা দাও। আর বলিস না, এসব মনে হলেই কষ্ট হয়। আচ্ছা এবার বল, পার্টি কেমন হলো? তোকে রেখে আমি পার্টিতে যাব, এটা তুই কি করে ভাবতে পারলি? আচ্ছা শারমিনের সাথে রিলেশন কেমন চলছে? আর বলিস না, আমি ফোন দিলে কথা হয়, তা না হলে হয় না। ওরে কি খবর?
মেয়েটা তোকে অনেক ভালোবাসে। হুম, অনেক ভালোবাসে। টাকার জন্য তেমন ভাবে ফোনে কথা বলতে পারি না, সবসময় ওই ফোন দেয়। তুই টাকার জন্য ফোন দিতে পারিস না, আর আমি ফোন দিই, সে তেমন কথা বলতে চায় না। ভাগ্য বড়ই অদ্ভুত, তাই না রে? আচ্ছা, এসব কথা বাদ দে, চল বাসার পথে যাই। এত তাড়াতাড়ি চলে যাবো? নতুন একটা টিউশনি আছে, আজকেই প্রথম, তাই আর কি। ওকে, চল। কিছুক্ষণ পর পড়াতে চলে গেলাম। ছাত্রী কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি। কি হলো স্যার, আপনি ঠিক আছেন? অন্তরা নিচের দিকে তাকিয়ে থাকে। ছাত্রীর নাম হচ্ছে অন্তরা। অন্তরার মুখ থেকে এই কথা শুনে একটু নড়াচড়া করে বসলাম। বই আনো। ওয়েট, আনতেছি। অন্তরা সোফা থেকে উঠে টেবিল থেকে একটা বই নিয়ে আসলো। এই নেন স্যার। এ কি, সমাজ বই? কেন? হ্যাঁ গণিত অথবা ইংলিশ বই নিয়ে আসো। স্যার, আপনি একটা কথা জানেন না? কি কথা? প্রত্যেকটা মানুষের জীবনেই সমাজের প্রয়োজন আছে, তাই আমি চিন্তা ভাবনা করছি আগে সমাজ পড়ব। দুষ্টুমি করছো নাকি? দুষ্টুমি করব কেন? তোমার মাকে ডাক দেবো? না না স্যার, ইংলিশ বই আনতেছি। বলেই দৌড় দিয়ে বইটা নিয়ে আসে। কিছুক্ষণ পড়ানোর পর অনুমান হয়ে যায় যে মেয়েটা খুব চঞ্চল আর খুব বেশি শয়তানও বটে। পড়ানোর মাঝে, স্যার, হ্যাঁ বলো। স্যার ডাকতে ভালো লাগছে না। তো আপনার নাম ধরে ডাকি? কি বেয়াদব মেয়ের বাবা, স্যারকে নাম ধরে ডাকবে? শখ কত! বলেই আমার দিকে অপরাধী দৃষ্টি নিয়ে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। স্যারকে কেউ নাম ধরে ডাকে, বেয়াদব মেয়ে? তাহলে ভাইয়া বলে ডাকি। আচ্ছা, ওকে। পড়ানো শেষ করে, ভাইয়া এই রুমে আসেন। কিছুক্ষণ পর অন্তরের মা আসলো। পড়ানো হয়েছে? জি আন্টি। ওকে, এই নাও, এখানে 5,000 আছে। জি, থ্যাংক ইউ। তাহলে আসি, আসসালামু আলাইকুম। বলে রুম থেকে বের হয়ে মনের খুশিতে দুইটা নাচ দিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটতে থাকি। রুমে আসার সময় ফার্মেসি থেকে বাবার জন্য কিছু ওষুধ দিলাম। তারপর ফ্লেক্সিলোডের দোকান থেকে টাকা রিচার্জ করে রুমে আসি। রুমে আসার পর রাত 8টার দিকে পরীকে ফোন দিই। ফোনটা রিসিভ করার পর, কেমন আছো? ভালো। তুমি ভালো। কি করো? এই তো তারা ভরা আকাশ দেখি। তুমি? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার কথা ভাব। আচ্ছা। বাবু, কাল কিন্তু আমরা ঘোরাঘুরি করব, আর তুমি একটু তাড়াতাড়ি চলে আসবা। ওকে জান, কাল সকালে দেখা হবে, বাই। শোনো, নীল পাঞ্জাবিটা পরে আসবা কিন্তু। তুমি বলেছো আর আমি পড়বো না? অবশ্যই। কালকে কিন্তু সময় মতো চলে আসবে। ওকে। পরের দিন সকালবেলা পরীর কথা মতো নীল পাঞ্জাবিটা পরে চলে গেলাম। মুক্তাগাছা, রাজবাড়ি। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি কি কি বলবো ওকে। একটু পরে দেখি পরি আসছে, সাথে আর একটি ছেলে। আজ দেখছি সকালেই এসেছো। তুমি বলেছো না সকাল সকাল আসতে, না এসে পারি? বলো, কেমন আছো? খুব খুব বেশি ভালো আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। তা এত হাসি খুশি থাকার কারণ? ও, তুমি বুঝবা না, চলো ওখানে বসি। চলো। এই নাও। কি এটা? আমার বিয়ের কার্ড। সামনে 27 তারিখ আমার বিয়ে। পরীর কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হলো তোমার? তুমি চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? কই, না তো, চুপ করে নাই তো। তা ছেলের নাম কি? ছেলে কি করে? ছেলে তোমার সামনেই দাঁড়িয়ে, ওর নাম ইমন, আর ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সজীব। আমি তার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, আমি ইমন। ওকে ভাইয়া, আপনারা গল্প করেন, আমি একটু আসছি। আর তুমি কই যাবা? ও একটু কাজ আছে আর কি। ও হ্যাঁ, আমি তো তোমাদের বিয়েতে যেতে পারবো না। কেন যাবে না? তুমি না গেলে কিন্তু আমি বিয়েই করব না। আরে পাগলামি করো না, আমার ঢাকাতে একটু কাজ আছে। জানোই তো বাবার শরীরটা খুব একটা ভালো না, তাই আমাকে যেতেই হবে। ওকে, তা তুমি কি একটা দিন সময় পাবে না? না গো, কাজটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা থাকো তোমরা, আমি আজকে আর থাকছি না। তা তুমি কি যেন বলবা? আরে এটাই বলতে যে আমি 26 তারিখ ঢাকাতে যাব, কয়েকদিন আসতে পারবো না, সেটাই। ও,
চলে আসলাম। পরি আর ওই ছেলেটিও চলে যাচ্ছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর একটু থাকলেই কান্না করে দিতাম। তাই আর না দাঁড়িয়ে থেকে মিথ্যা কথা বলে চলে আসলাম। এক জায়গায় এসে নীরবে দাঁড়িয়ে আছি, তখনই হৃদয়ে জহিরুল আসলো। আমাকে দেখেই বলল, কিরে দোস্ত, কি অবস্থা? কাজ হয়ে গেছে দেখছি। ও, গিফটও দিয়েছে। চল দোস্ত, তুই আজ ট্রিট দিবি। এই নে কার্ড। জহিরুল হাতে কার্ডটা দিলাম, মাথা নিচে করে। কিসের কার্ড এটা? পরির বিয়ের কার্ড। শালা কার্ডটা কি একবার দেখেছিস? দুজনেই আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? এইভাবে দুজনে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমাদেরকে ট্রিট দিতে হবে, এজন্য আমাদের সামনে বাপ্পার সাজা হচ্ছে, তাই না? তার হতে দিচ্ছি না। শালা ভালো করে কার্ডটা দেখ। পর আমি যা দেখলাম, আমি তো পুরোই অবাক। 27 তারিখ পরীর জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। পরীর মুখ দিয়ে বিয়ে শব্দটা শুনে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছিলাম। তখনই মোবাইলটা বেজে উঠলো, দেখি পরী ফোন দিয়েছে। সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। এই যে মিস্টার বলদ, কার্ডটা কি খুলে দেখা হয়েছে? এটার প্রতিশোধ আমি নেবই। তাই বুঝি, কিভাবে নিবে শুনি? সময় হলে বুঝতে পারবে। আমাকে এইভাবে কষ্ট দিলে না, আমিও বোঝাবো। তখন যদি আমার কিছু হয়ে যায়? তোমার কিচ্ছু হবে না, যা হবার তো আমার হয়ে গেছে কিছুক্ষণ আগে। সরি, আমি এভাবে মজা করতে চাইনি, সব দোষ ইমনের। মনে পড়েছে। ওই ছেলেটা কে শুনি? এখন আমাকে রেখে অন্য ছেলে নিয়ে ঘোরা হচ্ছে। ও হলো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না অন্য কিছু? কি বলতে চাইছো তুমি? আমি তো আর তোমাকে নিয়ে ঘুরতে পারি না। ঠিক আছে, বাই। হ্যালো হ্যালো। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে ফোনটা অফ করে দিলাম। ফোন অফ করলি কেন? ফোন অফ করার কারণ হলো, আমি যতক্ষণ কষ্ট পেলাম তার মূল্য দিতে হবে না। দেখিস কষ্টটা যেন বেশি না হয়ে যায়। তারপর ওখান থেকে আমি সোজা পড়াতে চলে গেলাম। কাজগুলো করেছো? সবগুলো করি নাই, কেন? কয়েকটা আছে, পারি না। কোনগুলো পারো না? এইগুলো। অন্তরা হাত দিয়ে খাতাটা বাড়িয়ে দেয়। খাতাটা নিয়ে লিখতে থাকি। তখন অন্তরা টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর পা রাখে। আমি তখন মাথা উঠিয়ে অন্তরার দিকে চেয়ে বলি, বসতে কোনো সমস্যা? না। তাহলে এমন কেন করছো? কি করছি? কি করছো জানো না? অন্তরা তখন মাথা দিয়ে না বোধক ইশারা করে। পায়ের উপরে পা রাখছো কেন? খেয়াল করিনি। বড়দের শরীরে পা লাগলে কি করতে হয়? সরি বলতে হয়। এই জন্য এই টেস্টে কতগুলো ঘোড়ার ডিম আনছি। ভাইয়া, ঘোড়া ডিম পারে? আগে জানতাম না। আচ্ছা ভাইয়া, ডিম কত বড়? চুপ করো। আচ্ছা, চুপ। বলেই মুখ হাত দিয়ে মিটমিটে হাসছে, আর আমাদেরকে বারবার তাকাচ্ছে। জীবনে অনেক টিউশনি করিয়েছি, না এমন ফাজিল মেয়ের কোনো ছাত্রছাত্রী পড়ায়নি। ভাইয়া, কি ভাবছেন? কিছু না, এগুলো করো। ওকে। পড়ানো শেষে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকি, আর ভাবছি পরের জন্মদিনে কি গিফট দেওয়া যায়। না, কিছুই ভেবে পাচ্ছি না। গিফট দেওয়ার কোনো অভিজ্ঞতাই নেই আমার। হঠাৎ করেই মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম পরি কল দিয়েছে। সাথে সাথে রিসিভ করলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কোথায় আছো তুমি এখন? এই তো এই মাত্র প্রাইভেট পড়িয়ে আসলাম, এখন হাঁটছি। আমি পুকুর পাড়ে আছি, তুমিও আসো। ওকে, আসছি। ভালোই হলো, পরির সাথে দেখা করে বাসায় চলে যাব। কিন্তু কালকে পরি যেটা করলো, আজকে কিছু একটা করতেই হবে। কিছুক্ষণ পর পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। তারপর পরি বলল, কেমন আছো? ভালো না। কেন, কিছু হয়েছে? হয়েছে মানে? অবশ্যই হয়েছে। কাল তুমি আমার সাথে যা করলে আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে এমন একটা কাজ করবে। তা সরি, আমি এমনটা করতে চাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে কাঁদতে পেরে অনেক আনন্দ পেয়েছো বুঝি। তুমি বলতে আমাকে তুমি ইমনকে ভালোবাসো, আরও তোমার ফ্রেন্ড না। আরও তোমার ফ্রেন্ড না। ফ্রেন্ড হলে কখনোই কোনোদিন ফ্রেন্ডকে বলতো না এমন একটা কাজ করার জন্য। তুমি বলতে আমাকে, আমি নিজে থেকে সরে যেতাম তোমাদের মাঝখান থেকে। আমি তো একদম মেরে গেলাম। পরি আমাকে থাপ্পড় মারলো। আমি তো চোখের দিকে তাকাতে দেখি চোখ দিয়ে ঝর্ণার মতো জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর পরি অস্ত্র ভরা চোখ নিয়ে বলে উঠল, তুমি একটা বোকা, আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি বলো? তুমি বিশ্বাস করো, আমি এরকম বোকা কোনোদিনও হইনি।
এরকম কাজ আজ পর্যন্ত কেউ আমার সাথে করেনি যা তুমি করলে। যদি অন্য কাউকে ভালোবাসতাম তাহলে 1 বছর তোমার সাথে সম্পর্ক কোনোভাবেই সম্ভব হতো না, তার আগেই শেষ হয়ে যেত। তুমি জানো কষ্টটা ঠিক এখানে গিয়ে লেগেছিল। মনে হচ্ছিল কি আমার বুকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তা তোমাকে এখন আমি বলে বোঝাতে পারবো না। সরি, আমি বুঝতে পারিনি বিষয়টা এত সিরিয়াস হয়ে যাবে। পড়ি শোনো, আপন মানুষের সঙ্গে এমন কোনো মজা করুন না যেটা তার বুকে আঘাত করে। হয়তো সে আঘাতটা সহ্য নাও করতে পারে। প্লিজ এমন করে বললো না, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। কান্না কমলে আমাকে একটু জড়িয়ে ধরবে। পরি মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এত ভালোবাসো, আর এটা বোঝো না তুমিহীন আমি একটা জ্যান্ত লাশ। আমি সত্যি অনেক বোকা মা। এটা কি করলে? এত কষ্ট পেলে আমার জন্য, আর শুধু শুধু থাপ্পড় খেলে, তার জন্য আমি একটা ট্যাবলেট দিব না। এতটা বোকা কিন্তু আমি নই। এরকম ট্যাবলেট কি সবাইকে দাও? বলেই দৌড় দিলাম। কি বললি? দাঁড়া বলছি। দাঁড়াতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি বল, আমি আর দৌড়াতে পারছি না। শর্তটা হচ্ছে এমন ট্যাবলেট গুনে গুনে আরো 5টা চাই, তাও আবার এখনই। কি ট্যাবলেট? ধরতে পারলে ট্যাবলেট না, একদম ওষুধ খাওয়াবো বাবু। এই শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর দুজনে এমন অনেক দুষ্টুমি করলাম পুকুর পাড়ে। আর একটা কথা শোনেন, কখনো এমন মজা করবেন না যা কাছের মানুষদের একদম হৃদয়ে গিয়ে বাঁধে। তারপর বাসায় এসে বাবাকে ওষুধ খাওয়ালাম। তখন বাবা বলল, সজীব, তোর অনেক কষ্ট হয়। এসব কি বলো বাবা? কষ্ট মানে? সন্তান হিসেবে তো এটা আমার দায়িত্ব মাত্র শুধু। আমি জানি বাবা, তোর অনেক কষ্ট হচ্ছে। চুপ করো বাবা, ঘুমাম তো এখন। চুপ তো থাকতে চাই, কিন্তু মন তো চুপ থাকতে চায় না। এভাবে ঘরবন্দি না থেকে যদি তোর মার কাছে চলে যেতে পারতাম, তাহলে অন্তত চোখের সামনে তোকে এভাবে কষ্ট পেতে দেখতে হতো না। এইসব বললে কিন্তু আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আচ্ছা, আর বলবো না। এবার তুই একটু বিশ্রাম কর, যা। তারপর আমার রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ও আপনাদের তো বলাই হয়নি বাবার কি হয়েছে। আসলে আজ থেকে 3 সপ্তাহ আগে বাবা হার্ট অ্যাটাক করে, তারপর থেকে এই অবস্থা হয়েছে। এবার হয়তো বুঝতে পেরেছেন। কি বলবো, সবকিছুই পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না। যেমন আমার কতগুলো ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি হলো না। মাঝে মাঝে মনে হয় ছোট্ট ছিলাম, অনেক ভালো ছিলাম, কেন যে আবার বড় হতে গেলাম। ছোট থাকলে মনে হয় এই অন্ধকার শহরের অন্ধ অভিনয়টা দেখতে পারতাম না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হাবুডুবু খাচ্ছি খেয়ালই নেই। পরের দিন বাবাকে ওষুধ খাইয়ে পড়াতে চলে আসলাম। দরজায় নক দেওয়ার পর অন্তর আর মাকে দেখার পরে সালাম দিয়ে রুমে প্রবেশ করি। আন্টি, অন্তরা কোথায়? ওর কাকার বাসায় গেছে, একটু অপেক্ষা করো বাবা, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। বলি অন্তরার মা রুমের বাইরে যায়। আমি অন্তরার রুমের পাশে গিয়ে বসি আর রুমের চারপাশটা মনোযোগ দিয়ে দেখছি। এমনভাবে আমি কখনো অন্তরার রুমটা দেখিনি। রুমটা এমনভাবে সাজানো দেখে আমি মনে মনে ভাবছি, মেয়েটা চঞ্চল হলেও নিজের সুন্দরটা তিল পরিমাণে কম বোঝে না। এসব ভাবতে ভাবতে অন্তরার রুমে এসে হাজির। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? হ্যাঁ ভালো। বইগুলো দাও। এই যে। আমি তখন বইগুলো দেখতে থাকি। ভাইয়া, বলো। কখনো প্রেম করেছেন? কি করছেন নাকি? এটা তোমাকে বলবো কেন? তার মানে করছেন? না। সত্যি? খুশি হয়ে গেছো নাকি? আমার আবার খুশি হওয়ার কি আছে? সেটাই ভালো। সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। রাতে বাবা আর আমি খেতে বসলাম। তখন বাবা বলল, সজীব, তোমার ইন্টারভিউ আর কবে? আসলে বাবা অনেক তো ইন্টারভিউ দিলাম, কোনো লাভ তো আর হলো না, তাই অযথা আর ইন্টারভিউ দিয়ে কি হবে তুমিই বলো। ভালো, কখনো হাল ছেড়ে দিবে না, বুঝেছো? খাওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু কালকে পরীর জন্মদিন, তাই কালকে তো বের হতেই হবে। আজকে রাত 12টার পর পরীকে উইশ করব। সবার আগে যদি উইশ না করি তাহলে আমার 12টা বাজাবে। পাগলিটাকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণটা অবশ্য জানি না। ভাবছি মেয়েটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে। 12টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। কল দিলাম পরীকে, কিন্তু বাজতে বাজতেই কেটে গেল। মনে মনে ভাবছি ঘুমিয়ে পড়লো না তো আবার। আরেকবার কল দিলাম, তাও রিসিভ করলো না।
তাই বলে SMS করতে শুরু করলাম। অনেকবার SMS দিলাম, তাও কোনো সাড়া পাচ্ছি না। এভাবে মনে হয় 23 বার দিলাম, কিন্তু বারবারই একই অবস্থা। পরে ভাবলাম মনে হয় ঘুমিয়ে আছে, তাই হয়তো কোনো সাড়া পাচ্ছি না, তাই SMS এর মধ্যেই উইশ করে দিলাম। কিছুক্ষণ পর পরীর ফোন থেকে কল আসলো। আমি সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। তোমাকে 23 বারেরও বেশি SMS দিয়েছি পরী। আসলে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছি, তাই টের পাইনি। আমি অনেক সরি। হঠাৎ দেখি তোমার SMS, তাই সঙ্গে সঙ্গে ফোন দিলাম। শুভ জন্মদিন। ধন্যবাদ, আমি সরি। ওকে। আমার বাবুটা আমার জন্য রাত জেগে বসেছিল, আর আমি কিনা ঘুমিয়ে আছি। ঘুম কেমন হয়েছে? ভালো। আচ্ছা, কালকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো। না ঘুরলে হয় না। আমি কোনো কথা শুনতে চাই না, ঘুরবো বলছে ঘুরবোই। আচ্ছা বেশ, এখন ঘুমাও। ঘুমাও মানে? আর কিছুক্ষণ কথা বলি না? কেন, ঘুমাবে না? ঘুম চলে গেছে, তাই এখন আমার ঘুম না আসা পর্যন্ত আমার সাথে কথা বলতে হবে, বুঝছেন মশাই? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তো গান গাইতে পারি না। আমি জানি না, বলতে হবে। পাগলি তুমি একটা। তোমার পাগলি। আচ্ছা তাহলে কবিতা শোনো। বলেন মশাই। ছোট্ট কিছু ছন্দ। মিষ্টি মুখের দুষ্টু হাসি কেড়ে নেবে মন, কেড়ে নিয়ে হৃদয় আমার করবে আপনজন। এই হাসি মুখ স্বপ্ন তোমার, এই খুশিটাই আশা, এটাই আমার প্রতি তোমার বাঁচিয়ে রাখে ভালোবাসা। এটাই ভালোবাসা। খুব সুন্দর হয়েছে, আরেকটা শুনবো। ওকে তাহলে শোনো, বলছি। আমি তোমার ভালোবাসার স্পর্শ পেয়ে হয়েছি পরিপূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয় ছিল শূন্য। এই শূন্য হৃদয়ের পূর্ণতায় আজ আমি হয়েছি যে ধন্য। তাই তো আজ মাটির পৃথিবী পেয়েছে আজ তারুণ্য। শূন্য হৃদয় তুমি রাঙিয়ে দিলে তোমার মনের তুলি দিয়ে। আমার মনে রং দিয়ে তোমার ছবি এঁকেছি ভালোবাসার রং তুলে দিয়ে। তোমার স্পর্শ আমায় রাঙিয়ে দেয় নতুন ভাবে, নতুন করে। কত অজানা স্বপ্ন উদ্ভাসনা করে এসে চুক্তি করে আমার হাতটি ধরে। জানি না কি এমন জাদু আছে তোমার এই স্পর্শে, আমার হৃদয় তোল পার হয়ে যায় শুধুই যার পরশে। কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো পরি। তারপর কলটা কেটে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ বলো। কোথায় তুমি? এখন আবার কোথায় থাকবো, বাসায় ঘুমাচ্ছি। আমি মনে হয় ডিস্টার্ব করলাম। আরে ডিস্টার্ব না, বলো কি বলবে। আচ্ছা এখন এসব বাদ দাও, আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা বেশ। তাহলে এখন ঘুমাও, ঠিক টাইমে তোমাকে যেন রাজবাড়ি পুকুর পাড়ে পাই। আরে এখনো তো 9টাই বাজেনি, 11টার আগে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। আচ্ছা। তারপর কলটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবাকে ঔষধ খাই, আমিও কিছু খেয়ে নিলাম। তারপর আমি রাজবাড়ি পুকুর পাড়ে চলে গেলাম। কিছুক্ষণ পর পরিও চলে আসলো। তারপর পুকুর পাড়ে কিছুক্ষণ থেকে দুজনের ব্যাটালিয়ন পার্কে ঘুরতে গেলাম। দুজনে পাশাপাশি হাঁটছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে। পার্কে একটা রেস্টুরেন্ট আছে, দুজনে দুপুরে ওখানে খেলাম। তারপর অন্য এক জায়গায় ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে আমার প্রাইভেট পড়ানোর সময় হয়ে গেল। তারপর পরীকে বললাম, আচ্ছা পরী, এখন তো আমার প্রাইভেট পড়ানোর সময় হয়ে গেল, এখন তাহলে তুমি বাসায় যাও। আরো কিছুক্ষণ থাকি না? না না, আর থাকতে হবে না, সেই সকালে বের হয়েছ, এখন বাসায় যাও। তোমার বাবা মা আবার চিন্তা করবে পরে তাহলে আবার। চিন্তা করবে না, আমি তাদের বলে এসেছি আমি বান্ধবীর বাসায় যাব। অনেক তো ঘুরলাম, এখন বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে। তারপর পরিকর বাসায় এগিয়ে দিয়ে আসলাম। পরিকর বাসায় দিয়ে আমি অন্তরাকে পড়াতে চলে আসলাম। মন খারাপ নাকি? এমনি। তেমন আলুর মতো করে গাল ফুলিয়ে আছো কেন? এমনি। ও আচ্ছা। আপনাকে ভালো মনে করছিলাম, কিন্তু আপনি একটা লুচ্চা পোলা, কি যেন কিছুই জানে না। বলেই ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটে। আরে আমি কি করলাম? আপনি তো প্রেম করেন তাই না? না করি না। ছি ছি, আবার কি হলো? এখন তো দেখছি আপনি লুচ্চুর সাথে সাথে মিথ্যুকও। আরে ফাজলামি বন্ধ করে ক্লিয়ার করে বলো। প্রেম করেন সেটা বললেই পারতেন। বললাম তো করি না। ছাত্রীকে এই বিষয়ে বলতে মনে কেমন জানি লাগছিল, তাই মিথ্যা বললাম আর কি। প্রেম না করলে ওই মেয়ের হাত ধরলেন কেন? কোন মেয়ে?
রেস্টুরেন্টে তো না পারেন মেয়েটাকে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসতে। আমি তখন ব্যাপারটা আঁচ করতে পারলাম। কি ভাবছেন? না না, কিছু না, বই বের করো। আমি বই বের করব না, আগে বলেন মেয়েটা কে? তাহলে তুমি থাকো এখানে। এ কথা বলেই সেদিনের মতো চলে আসলাম। পরের দিন অন্তরাদের বাসের উদ্দেশ্যে হাঁটা দিই। দরজায় নক করার পর অন্তরা এসে দরজাটা খুলে দিল। তখন আমি অন্তরার দিকে তাকিয়ে খেয়াল করে দেখি সে নীল শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। দেখতে পুরো পরীদের মতোই লাগছে। আমি ইদানিং অন্তরাকে দেখে বেশি অবাক হচ্ছি। বুঝতে পারছি না অন্তরা প্রতিদিন এমন কেন করছে। এভাবে হা করে কি দেখছেন? আমি ঘোর কাটিয়ে বললাম, কি কি সবুর করেন, সবুরে মেওয়া ফলে। বলে একটা মুচকি হাসি দিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমিও তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। আজকে পড়বো না। কেন? ভালো লাগছে না, গল্প করেন। এখন গল্প করার সময় না, যাও বই নিয়ে এসো। বই নাই, গল্প বলেন বলছি। শোনো, আমি এসব কবিতা কবিতা কিচ্ছু পারি না। বই আনতে বলছি তো, বই আনো না। প্লিজ প্লিজ, আজ পড়বো না। কেন? এমনি, কাল থেকে পড়বো। এটা তো বেশ কিছুদিন ধরেই শুনছি। যাও বই নিয়ে এসো। একটা কথা বলবো? কি কথা বলো? আমি তখন অন্তরার দিকে খেয়াল করে দেখি অন্তরার শরীরে হালকা ঘাম ঝরছে। এসি চলাকালীনও ঘামের মানেটা অন্য কিছু, সেটা আমি খুব ভালো করেই জানি। কি হলো বলো? ভালোবাসি। কাকে? আপনাকে। ছাত্রী হিসেবে আমিও তোমাকে খুব ভালোবাসি। ছাত্রী হিসাবে না, তো বইয়ের মতো করে ভালোবাসতে হবে। কি? বয়স কত তোমার? আর 2 মাস পরে 18 হবে। 20 বছরের ওপরে হলে প্রেমের নাম মুখে নিও। এখন ভালোবাসতে চাই, আর কিচ্ছু চাই না। আরে পাগল নাকি? পাগলি। আঙ্কেলকে বলবো? আমিও বলবো। কি বলবা? বলবো আপনি আমার অন্য ধরে টান দিছেন। কি? আমি তখন ভাবতে থাকি আমার রিলেশনের কথা বলে দেবো, তাহলে এই জ্বালা কমতে পারে। কি ভাবেন? শোনো, একটা কথা বলি। কোনো কথাই শুনতে চাই না আমি। বলেন ভালোবাসেন কিনা? হ্যাঁ বাসি, তবে ছাত্রী হিসেবে। কি নেই আমার মাঝে? বলেন, একটিবার বলেন আমি তোমাকে ভালোবাসি। আরে তুমি বুঝতে পারছো না কেন? তুমি অনেক কিউট, ভালোভাবে লেখাপড়া করো, ভালো একজন জীবনসঙ্গী অবশ্যই পাবে। আমি এত কিছু বুঝি না, আমার শুধু আপনাকেই লাগবে, আর কাউকে না। তোমার মা বাবা আমাকে অনেক আদর করে, তাই তোমাকে এতক্ষণ ভালো করে বোঝালাম। তা না হলে কিন্তু। তা না হলে কি করতেন? ও, হাত ধরতেন, জড়িয়ে ধরতেন, হাতাহাতি করতেন, নাকি অন্য কিছু? ছি ছি ছি, তোমাকে ভালো ভেবেছিলাম। আর তুমি? কি? তার মানে আমি খারাপ? এতক্ষণ ভালো করে কথা বলেছি, ভালো লাগে নাই, এখন তোর সাথে খারাপ হতে হবে, তাই না? এসব কি বলছো তুমি? আর কাছে আসছো কেন? তোর সাথে আমি এখন খারাপ করব। থাপ্পড় মারলে তুই আমাকে? এতক্ষণ ভালোভাবে কথা বলছি বলে ভালো লাগেনি না? আর শোন, আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য আরেকজনকে, যা তোর থেকে অনেক ভালো। ও, গার্লফ্রেন্ড আছে, এটাই আসল কারণ? সেটা আগে বলবে তো। তুমি আমার ছাত্রী, স্যার হিসেবে তোমাকে এসব বলা মানে না, বুঝেছো? কিন্তু আমার মনে আগুন জ্বালিয়ে এখন সব বললে কোনো লাভ হবে না। তোমার মনে আগুন জ্বলছে, এখানে আমার কোনো হাত নেই। তোমার মনে তুমি নিজেই আগুন জ্বালিয়েছো। যা তুই নিভিয়ে দিবি। কি? আমি খারাপ, তাই না? তোর ভালোবাসার মানুষও তোর কাছে আসতে ঘৃণা করবে আজকের পর থেকে। আবার থাপ্পড় মারলি? ঠাস করে আবারও থাপ্পড় মারলাম। আরে আরে, দরজা বন্ধ হচ্ছে কেন? ভালোবাসা যে আগুন জ্বলছে সেটা নিভাবো বলে। এসব কি বলছো অন্তরা তুমি? আমি যা বলছি ঠিক বলছি। আমাকে আগে বললি না কেন তুই অন্য আরেকজনকে ভালোবাসিস? তোমাকে বলবো কেন? তাই এখন তোকে একটা উপহার দেব। তুমি যেটাই উপহার দাও না কেন, কোনো লাভ হবে না। এমন জিনিস উপহার দেব যা তোর কল্পনারও বাহিরে। তাই বুঝি? অনেক ভালোবাসি। এটা ভালোবাসা না, আমার প্রতি তোর নেশা। নেশা কেটে গেলে আমিও কেটে যাব। নেশা হোক আর পেশা, তোকে পেতে হবে, এটাই আমার আশা। আমি মরে গেলেও তোর এই আশা পূর্ণ হবে না। আমি তোকে এখন ঘৃণা করি, এটা বলেই চলে যেতে লাগলাম। অন্তর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম,
আমি মরে গেলেও তোর এই আশা পূর্ণ হবে না। আমি তোকে এখন ঘৃণা করি, এটা বলে চলে যেতে লাগলাম। অন্তর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম, এই ভালো হবে না কিন্তু। অন্তরা কিচ্ছু বলল না, সোজা আমার কাছে এসে কোমল দৃষ্টিতে তাকিয়ে শাড়ির আঁচল সরাতে শুরু করলো। অন্তরা, এটা তুমি কি করছো? তোকে বললাম না একটা উপহার দেব। আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি, আমাকে যেতে দাও প্লিজ। উপহারটা দেওয়ার পর এমনিতেই যেতে দিব সোনা। শোনা, তোর মতো ছাত্রী আমি পড়াতাম? ছি সজীব, ছি। কি এমন হয় আমাকে একটু ভালোবাসলে? আমাকে একবার ভালোবেসে দেখো না, কত স্যার থেকে সার হয়ে গেল, ও সরি হাজবেন্ড হয়ে গেল। শোনো, আমি ওরকম ছেলে না যে ওপরেরও খাবো নিচেরও খাবো। শোনো অন্তরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এত কিছু শুনতে চাই না, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আদর সোহাগ করো। না অন্তরা, এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। তোমার যা ইচ্ছে তাই করো। সজীব, তুই হয়তো ভুলে গেছিস। ও স্যার, আপনি হয়তো জানেন না, আমি যা চাই তা পেয়েই ছাড়ি, না পেলে লন্ডভন্ড করে দেই। আমি কোনো কিছুরই ভয় করি না। অনেক হয়েছে, আমি শেষবারের মতো বলছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই হয়তো জানিস না আমি কি করতে পারি। দেখো অন্তরা, আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমি ওই রকম ছেলেই না যে ভয়ে গলে যাব। সজীব, তুই বোঝার চেষ্টা কর, এতে কিন্তু দুজনের ভালো হবে। তুই আমার বাবার সব ধন সম্পত্তি পাবি, আর আমি তোকে। আর ওর মাঝে কি এমন আছে যা আমার মাঝে নাই? আমি ঠাস ঠাস করে চড় দিয়ে দরজা খুলে বাইরে চলে আসলাম, কারণ ওখানে আমার কেমন জানি একটু অস্থির অস্থির লাগছিল। আমার সব থেকে প্রিয় ছাড়তে কি না, ছি ছি ছি। আমি অন্তরাকে ছাত্রী হিসেবে অনেক ভালোবাসি, তাই বলে এইসব। আপনারা জানেনই তো আমি পরীকে কতটা ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসা টিকিয়ে রাখা কতটা কঠিন। পরি যদি শোনে এই ঘটনা, সে অনেক কষ্ট পাবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। তারপর রাতে শুয়ে শুয়ে পরির সাথে আজকের দিনটার কথা ভাবতে থাকলাম। আজকের দিনটা খুবই বিশেষ কিছু ছিল, আজকের মুহূর্তগুলোর কথা কখনো ভুলবো না। এসব ভাবতে ভাবতে কখনই ঘুমিয়ে পড়লাম, নিজেও বুঝতে পারলাম না। তোমার কাছ থেকে এটা আশা করিনি। আঙ্কেল, কিছু হয়েছে? জানো না কি হয়েছে? তখন আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। আমি তখন বলতে শুরু করলাম, আঙ্কেল, আন্টি, আমি কিছুই করিনি, আমাকে একটু বিশ্বাস করুন। আঙ্কেল, আন্টি, অন্তরা যা বলছে সবই মিথ্যে। কি আমার মেয়ে মিথ্যা কথা বলছে? লোকের বাচ্চা। পাশের দিকে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আসলে আমরা অন্তরাদের বাসায় ভাড়া থাকি। বাবা, তুই আর একটা কথা বলবি না, যা বেরিয়ে যা এই বাড়ি থেকে। প্লিজ বাবা, বিশ্বাস করো আমি নির্দোষ। অন্তরা সব কিছু বানিয়ে বলছে। অন্তরা, তুমি সত্যিটা বলো না, আজ হয়তো মা বেঁচে থাকলে আমাকে বিশ্বাস করতো। ভাগ্যিস তোর মা বেঁচে নেই, থাকলে তোর এই ঘটনা শুনে হার্ট অ্যাটাক করতো। বাবা, তুমিও বিশ্বাস করলে না? আমার চোখ দিয়ে ঘর গড়িয়ে জল পড়ছি। আপনি যদি এর বিচার না করেন আমাকে বলেন, আমি পুলিশে ধরিয়ে দিই। আমার ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আজ থেকে তুই আমার ছেলে না, এখনই বাসা থেকে বের হয়ে যা। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কেউ বিশ্বাস করলো না আমার কথা। কেনই বা আমাকে বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো তো আমি কোনো কাজ করিনি, তাই হয়তো কেউ বিশ্বাস করেনি। পৃথিবীটা বড়ই অদ্ভুত, যে চায় ভালোভাবে চলতে ফিরতে তাকেই মানুষ সমাজের কাছে ঘৃণার পাত্র বানিয়ে দেয়। ছাত্র হিসেবে অন্তরা আমার কাছে প্রিয় ছিল, তার জন্যই বাবা অন্তরের কথা শুনে সহজেই বিশ্বাস করে নিয়েছে। অবশেষে অন্তরের কাছে গিয়ে বললাম, এত বাজে একটা অভিযোগ করতে পারলে? আমার ছাত্রী হিসেবে আমি ভাবতেও পারিনি। আমার এখনো ভাবতে কষ্ট হচ্ছে। অন্তরা কিচ্ছু বললো না, তাই বাধ্য হয়ে রাস্তা মাপতে হবে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অন্তরা এমনটা না করলেও তো পারে। সে তার প্রতিশোধ নিয়েই ছাড়লো। অন্তরা প্রমাণ করে দিল যে তার চাওয়া পাওয়া পূরণ না হলে সে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সামনে দেখতে পেলাম পরীকে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম, তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না পরী? তুমি আমার বাবাকে বোঝাও না যে আমি কিচ্ছু করিনি, প্লিজ বোঝাও না। বিশ্বাস তো অনেক আগেই চলে গিয়েছিল, যখন তুমি আমার বলা সত্ত্বেও মেয়েদেরকে পড়াতে, আর আমি দেখা করতে চাইলেই তোমার কাছে সময় হতো না। বিশ্বাস আর আজ তো নিজের কানে শুনলাম। এই পরী, তুমি এসব কি বলছো? বলো না এসব মিথ্যে। ছি, তোমার কথা শুনতেও আমার এখন ঘৃণা করছে। আরে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আচ্ছা, আমার কি কম ছিল যে তুমি এমন একটা জঘন্য কাজ করলে? তোমার যদি এতই ইচ্ছা ছিল বিয়ের, আগেই আমি না হয় সবকিছু দিয়ে দিতাম।
তুমিও বিশ্বাস করতে পারলে না? সরি পরি, সরি। ওকে, বাই, ভালো থেকো। এই বলে চলে আসলাম। অঝরে চোখ দিয়ে জল পড়ছে, চাইলেও আটকাতে পারছি না। এখন রাস্তা মাপা ছাড়া আর কোনো উপায়ও নেই। পকেটে বেশি টাকাও নেই, মাত্র 150 টাকা আছে। খিদেও পেয়েছে, কি করবো বুঝতে পারছি না। হাঁটতেও কষ্ট হচ্ছে, তাই একটা হোটেলে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর পকেট আমার একদম ফাঁকা। এখন কিছুই করার নেই আমার, শরীরটাও ভালো লাগছিল না, তাই বলে এক জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর ভাবতে থাকলাম কিছুদিন পর হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে ওখানে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেছে, এবার কিছু তো একটা করতে হবে। তাই কাজ খোঁজার জন্য রাস্তায় রাস্তায় হাঁটছি আর ভাবছি, যখন ভালোভাবে সেজে গুজে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতাম তখন কেউ চাকরি দেয়নি। আর এখন তো রাস্তায় থাকা কুকুর এখন কি আমাকে চাকরি দেবে? হ্যাঁ, এসব ভাবতে ভাবতে অনেক খিদে লেগে গেল। খিদের জ্বালায় আমার পেট একদম ফেটে যাচ্ছে, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। কুকুরের মতো হাঁ করে মানুষের মুখের দিকে চেয়ে আছি আর ভাবছি কেউ একজন এসে আমাকে 10টা টাকা দিয়ে বলুক, যাও বাবা, এটাতে কিছু কিনে খেয়ে নাও। কেউ বললো না, বাবা এই নাও 10 টাকা। বারবার মনে হচ্ছিল পাশে পড়ে থাকা রুটিটা তুলে খেয়ে ফেলতে, কিন্তু আমার সম্ভব হলো না। তাই জল খেয়ে পেটকে সান্ত্বনা দিলাম। এরপর এভাবেই চলতে চলতে কেটে গেল 5টা মাস। এই অন্ধ শহরে আমার কষ্ট দেখার মতো কেউ নেই, সবাই নিজের কাজে ব্যস্ত। কিন্তু এই 5 মাসে আমার অনেক পরিবর্তন হয়েছে। শরীরের রং শ্যামলা থেকে কালো হয়েছে, শুকিয়ে গিয়েছি, রাস্তায় রাস্তায় পড়ে থাকি। এগুলোই পরিবর্তন হয়েছে, আর কিচ্ছু না। ও, সেদিন আমার বন্ধু হৃদয়ের সাথে দেখা। আপনাদেরকে তো বলাই হয়নি, আমার বন্ধু হৃদয় কি বলবো শুনবেন? তাহলে শুনুন, আজকে পরির বিয়ে। হৃদয়ের মুখে এই কথাটা শুনে বুকের ভেতর আটকে উঠল। আমাকে ছাড়া ভালোই আছে পাগলিটা, হয়তো অনেক সুখেই আছে। আজ সে অন্য কারোর হবে ভাবতেই বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমার কিছুই করার নেই। তারপরেও বন্ধুর কাছ থেকে অন্তরার নাম্বারটা নিলাম। শুনেছি অন্তরার নাকি আজকে জন্মদিন, অনেক আনন্দে আছে। রাত্রি ঘনিয়ে এলো, আমি এক নির্জন জায়গায় বসে আছি। হয়তো পরি এখন বিয়ের মণ্ডপে বসে আছে, হয়তো অন্তরা আজ তার জন্মদিন নিয়ে ব্যস্ত। তাও ফোন করলাম আমার প্রিয় ছাত্রী। অন্তরা, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে অন্তরা? কে, সজীব ভাইয়া? হ্যাঁ অন্তরা, কেমন আছো? সজীব ভাইয়া, তুমি কোথায়? সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক ভুল করেছি। সজীব ভাইয়া, তুমি ফিরে আসো, আমি সব সত্যি কথা বলে দেব। তুমি প্লিজ চলে আসো। আঙ্কেল তোমার কথা সব সময় বলে, প্লিজ চলে আসো, আমার খুব কষ্ট হয়। সজীব ভাইয়া, আমি এসব রাগের মাথায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সেই সুযোগ আর নেই রে। আমি 5 দিন ধরে না খেয়ে আছি, আর মনে হয় বেশি দিন আমি বাঁচবো না। খুব কষ্ট হচ্ছে রে। আচ্ছা বাবা কেমন আছে রে? ভালো আছে। এই তুমি তাড়াতাড়ি বলো কোথায় আছো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো, তাড়াতাড়ি বলো। অন্ধকার এক নির্জন জায়গা আছি, যা অনেক দূরে। আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো অজানা দেশে চলে যাব। আমি আর সহ্য করতে পারছি না অন্তরা। আমি তোমাকে এখনো ভালোবাসি আমার প্রিয় ছাত্রী হিসেবে। কেন জানি তোমার প্রতি আমার ঘৃণাটা জন্মায়নি। অন্তরা, আমার একটা শেষ ইচ্ছে রাখবে? আমি আর কোনো কথা শুনতে চাই না, শুধু বলো তুমি কোথায় আছো। সেটা জেনে এখন আর কোনো লাভ হবে না, বরং তুমি আমার ইচ্ছেটা পূরণ করে দাও। বলো। বাবা, আঙ্কেল, আন্টি তাদের সবাইকে বলো, আর আমাকে যেন ক্ষমা করে দেয়। আর শুনেছি আজকে নাকি পরীর বিয়ে হচ্ছে। আমার পড়ার টেবিলের ড্রয়ারে নীল একটা শাড়ি আছে, পরীকে দেবো বলে কিনেছিলাম, কিন্তু আর দেওয়া হয়নি। জানি না সেটা এখনো ওখানে আছে কিনা। ওটাকে পেলে পরীকে দিয়ে দিও। আর বলার দরকার নেই কে দিয়েছে। আর সত্যিটা গোপন রেখো আমাকে ভালোবাসার খাতিরে। এটা বললে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি কোনো দিন ভুল করে থাকলে ক্ষমা করে দিও।